গল্প কাননের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প জীবন যাপন। আমার দুলাভাই লোকটি খবিশ ধরনের। খবিশ শব্দটি মানে কি ঠিক আমি জানি না। মনে হয় এর মানে খুব খারাপ ধরনের জানোয়ার, অন্য কিছু হতে পারে। এই গালিটি আমি শিখি আমার দাদির কাছে। তিনি কারো উপর খুব রেগে গেলে তাকে খবিশ বলেন। তার বলার ধরন থেকেই বোঝা যায় এটা খুবই খারাপ গালাগাল। যাই হোক, আমার দুলাভাই যে খবিশ ধরনের এটা আমি বা বিনু। বিনু আমার বড় বোন, ওর সঙ্গে খবিশটা বিয়ে হয়েছে। প্রথমে বুঝতে পারেনি। বিনুর বুঝতে পারার কথা নয়, সে কিছুই বোঝে না, খুবই বোকা। বিয়ে হওয়াতে সে আনন্দে গদগদ। বিয়ে হওয়ায় কোনো মেয়ে এত খুশি হয় আমি জানতাম না। আমার ধারণা ছিল প্রথম কিছুদিন মেয়েগুলির মন খুব খারাপ থাকে, আর না থাকলেও মন ভান করে যে খারাপ। বিনুর এসব কিছু নেই। এই সকালবেলাতে সে সেজেগুজে বসে আছে, ঠোঁটে আবার বদরঙের কি একটা লিপস্টিক দিয়েছে। বিনু মহানন্দে তার ঘর সংসার দেখাতে লাগলো এবং নিচু গলায় ক্রমাগত কথা বলতে লাগলো। নিচু গলায় কথা বলার কারণ হচ্ছে দুলাভাই এখনও ঘুম থেকে ওঠেননি। আমি শুকনো মুখে বিনুর কথা শুনতে লাগলাম। 3টা ঘর এই বাড়িটাতে। এই বারান্দাটা কত বড় দেখেছিস? বসা ঘরটা আমরা তালা দিয়ে রাখি, দুলাভাই যাতে না যায়। মেহমান টেমন আসলে তালা খুলে দিই। রান্নাঘরে আয়, একটা জিনিস তোকে দেখাই। ময়লা ফেলবার জন্য আমাদের একটা টিনের ড্রামের মতো আছে। ড্রামের মুখটা হাত না দিয়ে খোলা যায়। বিনু এমনভাবে কথা বলছে যেন সে দীর্ঘদিন এই বাড়িতেই আছে, অথচ তার বিয়ে হয়েছে মাত্র পরশু। বিনুটা গাধার গাধা, ভেজর ভেজর করছেই, লজ্জা সরম নেই। 2টো ফ্যান আমাদের, বসা ঘরে আর শোবার ঘরে। আরেকটা কিনবো। আর শোন, আমার এক ফুপু শাশুড়ি আমাকে গলার হার দিয়েছে, বিরাট বড় লোক। আয় তোকে হারটা দেখাই। স্টিলের আলমিরায় রেখে দিয়েছি। আমাদের একটা স্টিলের আলমারি আছে। দুলাভাই ঘুম থেকে উঠলেন 10টার দিকে। আমার দিকে তাকালেন, কিন্তু মনে হলো চিনতে পারলেন না। গম্ভীর মুখে দাড়ি কামাতে বসলেন। সেই সময়টায় বিনু তার সামনে দাঁড়িয়ে থাকলো এবং ক্রমাগত বলতে লাগলো, ডান গালে এখনো কয়েকটা আছে, থুতনিটা ভালো মতো হয় নাই। ইস, রক্ত বের হয়ে গেছে। রক্ত বের হবার কথাটা সে এমনভাবে বলল যেন রক্তপাতের ফলে দুলাভাই খানিকক্ষণের মধ্যে মারা যাবেন। রাগে আমার মুখ তেতো হয়ে গেল। সব মেয়েগুলি এরকম বেহা হয় না, শুধু বিনুটাই হয়েছে। কে বলবে এই মেয়ে বিয়ে 2 দিন আগ পর্যন্ত জালাল ভাইয়ের সঙ্গে চিঠি চালাচালি করেছে। কিসব ভাষা সেসব চিঠির? ওগো, তোমার ভালোবাসার চুম্বনটি আমি গ্রহণ করিলাম। চিঠিপত্রের চালাচালি বেশিরভাগই আমার মারফত হয়েছে, কাজেই কে কি লিখছে আমার জানা। দুলাভাই নাস্তা খেতে বসলেন 11টার সময়। ইতিমধ্যে তার গোসল হয়েছে। তিনি ইস্ত্রি করা একটা পাঞ্জাবি পরেছেন। মুখে ক্রিম দেওয়ায় তার চারদিকে মিষ্টি একটা গন্ধ। নাস্তা টেবিলে বসে তিনি আমার সঙ্গে প্রথম কথা বললেন। আমার দিকে না তাকিয়ে ঠান্ডা গলায় বললেন, তারপর কি ব্যাপার, ভালো? আমি বললাম, জি ভালো। আপনি ভালো? তিনি তার জবাব দিলেন না। গভীর মনোযোগে ডিমের পোস্ত থেকে সাদা অংশটি আলাদা করতে লাগলেন। বিনু হাসিমুখে বলল, ও কুসুম খায় না। কুসুম খেলে হার্টের অসুখ হয়। তুই কুসুমটা খেয়ে ফেল। আমি চুপ করে রইলাম। একজনের খাওয়ার জিনিস আমি খাবো কেন? কিন্তু বিনুটা এমন গাধা যে ক্রমাগতই বলতে লাগলো, এই খেয়ে ফেল না, গোলমরিচ আছে, একটু গোলমরিচ দিয়ে খা, মজা লাগবে। আমি বিরক্ত হয়ে বললাম, তোর ইচ্ছে হলে তুই খা। বিনু টপ করে কুসুমটা মুখে দিয়ে ফেলল। খাবার দাবার ব্যাপারে ওর লজ্জা শরম একটু কম। দুলাভাই চায়ের কাপে চুমুক দিলেন এবং আমাকে লক্ষ্য করে বললেন, আমার দিকে না তাকিয়েই, বিনু তো তোমার 2 বছরের বড়, তাকে তুই তুই করে বলছো কেন? এটা অসভ্যতা। এখন থেকে আর তুই তুই করবে না, নাম ধরেও ডাকবে না, আপামনি বলবে, বুঝতে পারছো? আমি কঠিন মুখ করে বসে রইলাম। দুলাভাই মিহি গলায় বললেন, তুমি এক কাজ করো, চলে আসো এই বাড়িতে। বিনু একা থাকে, সঙ্গী পাবে। মেট্রিকের রেজাল্ট হোক, পাশ করতে পারলে তোমাকে কলেজে ভর্তি করিয়ে দেব। দুলাভাইয়ের কথায় বিনু এতই আনন্দিত হলো যে হা করে হাসতে গিয়ে ডিমের কুসুমের 2 ফোঁটা তার শাড়িতে ফেলে দিল। দুলাভাইয়ের এই আহ্বানে আপত্তি থাকার কোনোই কারণ নাই। খুশি হবার মতন একটা ঘটনা। কেন তা একটু গুছিয়ে বলি। বাবার মৃত্যুর পর আমরা 4 ভাই বোন এবং মা গভীর গাড্ডায় পড়ে যাই। গাড্ডা শব্দের মানে আমি জানি না, সম্ভবত সমুদ্র।
আমাদের সবাইকে ভাগাভাগি করে বিভিন্ন আত্মীয়স্বজনদের ঘাড়ে ফেলা হয়। সবাই প্রাণপণ চেষ্টা করে আমাদের ঝেড়ে ফেলে দিতে, পারে না, কারণ আমরা আঠার মতো লেগে থাকি। আমি যার সঙ্গে লেগে আছি তিনি আমার বড় মামা। ইনি ইদানিং আমাকে আর সহ্যই করতে পারছেন না। কয়েকদিন আগে বড় মামার পাঞ্জাবির পকেট থেকে একটা 50 টাকা নোট চুরি গেল। সম্ভাব্য চোরদের যে তালিকা তিনি প্রস্তুত করলেন তার মধ্যে আছেন আমার মামি, আমি স্বয়ং এবং এ বাড়ির কাজের ছেলে। মামি কোরআন শরীফ ছুঁয়ে বললেন টাকার কথা তিনি কিছুই জানেন না। মামা তার কথা বিশ্বাস করলেন কিনা বলা মুশকিল, কারণ মামি যে কোনো বড় মিথ্যা সাধারণত কোরআন শরীফ ছুঁয়ে বলেন। তবে আমার কথা একেবারেই বিশ্বাস করলেন না। একগাদা লোকের সামনে আমাকে এবং কাজের ছেলেটার নাম মুনির, কান ধরে 100 বার উঠবস করাতে লাগলেন। বিরাট কেলেঙ্কারি ব্যাপার। মুনির অবশ্য মহা ইন্টেলিজেন্ট ছোকরা। পরদিনই মামার ফিলিপস রেডিও 2 ব্যান্ড নিয়ে যা হওয়া। এরকম কিছু করার উপায় ছিল না আমার, কারণ আমার যাওয়ার জায়গা নেই। আমি আজ শুক্রবারে আমার ইহজাগতিক বিষয় সম্পত্তি নিয়ে দুলাভাইয়ের বাসে উঠে এলাম। বিনু আনন্দে আত্মাহারা। আমার থাকা জায়গা হলো স্টোর রুমে। বিনু ছোটাছুটি করে ঘর গুছিয়ে দিতে লাগলো। নানা জায়গায় ছেঁড়া মশারি যত্ন করে সারিয়ে দিল এবং নিচু গলায় বলল, তো দুলাভাইকে বলে তোকে একটা নেটের মশারি কিনে দিব, কয়েকটা দিন যাক। এখানে আসার কিছুদিনের ভিতরেই কিছু নতুন জিনিস জানলাম। যেমন দুলাভাই লোকটির অনেক বয়স। তিনি সপ্তাহে একদিন বৃহস্পতিবার গোসলের সময় মাথায় কলপ দেন। আগে তার একবার বিয়ে হয়েছিল। লোকটি অসম্ভব কৃপণ। এসব নিয়ে বিনুর কোনো মাথা ব্যথা দেখলাম না। মাথার কলপ প্রসঙ্গে বলল, জুলফির 2-1টা মাত্র চুল পেকেছে বুঝলি, বেশি না। ওদের বংশে ধারা এরকম, অল্প বয়সে চুল পেকে যায়। ওর এক চাচা আছে, 25 বছর বয়সে মাথার চুল সাদা। দুলাভাইয়ের প্রথম বিয়ে প্রসঙ্গে তার মত হচ্ছে বোটা ছিল মহা হারামজাদি, মানুষটাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে। আপদ বিদেয় হয়েছে, বাঁচা গেছে। আমি বললাম বিয়ের আগে এসব কথা বলা দরকার ছিল। বিনু বিরক্ত হয়ে বলল, এইসব কি আগ বাড়িয়ে বলার জিনিস? লজ্জাতেই বলতে পারিনি। বুড়ো ধাড়ি, এসব কি? একটু বয়স না হলে বড়দের আমার ভালো লাগে না। চ্যাংড়া জামাই আমার সহ্য হয় না। বিনু এমনভাবে কথা বলল যেন চ্যাংড়া জামাই তার আগে কয়েকটি ছিল। বিনুটা এমন বোকা। আমাকে এত আগ্রহ করে এখানে রাখার রহস্যটা আমি দ্বিতীয় দিনেই বুঝলাম। এ বাড়িতে কাজের কোনো লোক নেই। সকালবেলা একটি ঝি, ময়নার মা, এর কথা পরে বলবো, এসে বাসন ধুয়ে দিয়ে যায়, ঘর ঝাড় দেয় এবং বাজার করে। বাজার করার দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল। আমার দ্বিতীয় দায়িত্বটি দুলাভাইয়ের জন্য সিগারেট আনা। তিনি একসঙ্গে বেশি সিগারেট কিনেন না, তাতে বেশি খাওয়া হয়। তার জন্য একটি করে সিগারেট কিনতে হয়, এবং সেটি কিনতে হয় অদ্ভুত অদ্ভুত সময়ে। যেমন একবার রাত 2টার সময় সিগারেট কিনতে পাঠালেন। বিনু ক্ষীণস্বরে বলল, এত রাতে তো দোকান সব বন্ধ। দুলাভাই বিরক্ত হয়ে বললেন, কটা পর্যন্ত দোকান খোলা থাকে তুমি জানো? না জেনে কথা বলবে না। এই শহরে বেশিরভাগ দোকান সারা রাত খোলা থাকে। আমি সিগারেট নিয়ে এসে দেখি বিনু বারান্দায় বসে কাঁদছে এবং দুলাভাই এ মাথাও মাথা করছেন। আমাকে দেখেই গম্ভীর গলায় বললেন, আবার যাও, আবার 2টো সিগারেট নিয়ে এসো। এটা বললেন বিনুকে শাস্তি দেবার জন্য। বিনু আরও শব্দ করে কাঁদতে লাগলো। আমি আবার সিগারেট আনতে গেলাম এবং নিয়ে এসে দেখি তাদের মিটমাট হয়ে গেছে। বিনুর মুখ খুব হাসি হাসি। সে রান্নাঘরে চা বানাচ্ছে। দুলাভাইয়ের মাঝে মাঝে দুপুর রাতে চা খেতে ইচ্ছে করে। বিনু আমাকে বলল, চা খাবি? বানাবো তোর জন্য 1 কাপ। না, খা একটু। তোর দুলাভাই লোকটা কিন্তু খারাপ না, ভালোই। ভালো হলেই ভালো। রেগে গেলে মাথা ঠিক থাকে না। রোগা মানুষ তো, রাগ সামলাতে পারে না। বাবার কথা মনে নেই? রেগে গেলে কেমন মারধর করতো। দুলাভাই তোমাকে মারে নাকি? আরে না, মারবে কেন? আর ধর যদি 1-8টা চড় দিয়েই বসে, তাতে এমন ক্ষতি তো হয় না। বাবা আমাদের মারতো না। আমরা কি কোনোদিন রাগ করেছি বাবার উপর? রাগে আমার গা জ্বলে যায়। কার সঙ্গে কার তুলনা? কোথায় বাবা আর কোথায় এই বুড়ো ভাম? ভাম শব্দের অর্থটা মানে আমি জানি না। দাদিজান সবসময় দাদাজানের প্রসঙ্গে বলতেন। বাবা আমাদের মারতেন ঠিকই, হঠাৎ মেজাজ চড়ে গেলে একটা কঞ্চি হাতে নিয়ে মেঘ গর্জন করতে করতে ঝাঁঝিয়ে পড়তেন। কয়েক ঘা দেওয়ার পর রাগ পড়ে যেত। তিনি কঞ্চি ছুঁড়ে ফেলে নিজেই কাঁদতে বসতেন এবং বিড়বিড় করে বলতেন, মহাপাষণ্ড আমি, মহাপাষণ্ড। আমার মতো পাষণ্ড খোদার আলমে নেই। কিছুক্ষণ এইভাবে বিলাপ করার পর গম্ভীর মুখে শার্ট গায়ে দিয়ে বের হয়ে যেতেন। যে মার খেয়েছে তার মুখে তখন হাসি ফুটত, কারণ বাবা তার জন্যে কিছু একটা কিনতে গিয়েছেন।
মহার্ঘ কোনো বস্তু নয়, একটা কাঠ পেন্সিল, একটা 2 নম্বরই খাতা কিংবা 4টা আচার, 25 পয়সা করে প্যাকেট। অনুতপ্ত পিতা সেই উপহার নিজের হাতে দিতেন না, মাকে দিয়ে পাঠাতেন। রাতে ভাত খাওয়ার সময় আরেক নাটক অভিনীত হতো। বাবা উঁচু গলায় বলতেন, তিনি মহাপাষণ্ড, তিনি জল্লাদ, কাজেই নিজেকে শাস্তি দেওয়ার জন্য রাতে তিনি কিছুই খাবেন না, উপবাস দেবেন। তাকে খাওয়াবার জন্যে প্রচুর সাদাসাদি করতে হতো। যে শাস্তি পেয়েছে সে একসময় কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরবার পর বাবা খেতে বসতেন। এই বাবার সঙ্গে বুড়ো ভামের তুলনা। বিনুটার মাথায় আল্লাহ কি এক ফোঁটা বুদ্ধিও দেননি। রাগে আমার কান্না পেয়ে যায়। কি ক্ষতি ছিল তার আরেকটু বুদ্ধিশুদ্ধি থাকলে? চেহারাটা না হয় আরেকটু খারাপই হতো। বিনুর যে বুদ্ধিশুদ্ধি একেবারেই নেই তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ময়নার মার ব্যাপারটা সে কিছুই বুঝতে পারছে না, অথচ আমি পরিষ্কার বুঝতে পারছি। ময়নার মার বয়স 25 থেকে 30-এর ভেতর। স্বাস্থ্য বেশ ভালো, শ্যামলা রং, চেহারা ভালো, কথায় কথায় গা গুলিয়ে হাসে। আমি বেশ অবাক হয়ে লক্ষ্য করলাম সে বিনুর সঙ্গে খারাপ ধরনের রসিকতা করার চেষ্টা করে। যেমন একদিন বলল, সাহেব এখনও ঘুমে, রাইতে ঘুমায় না, বুড়া বয়সে রস থাকে বেশি। হে হে। বলা বাহুল্য, বিনু এর রসিকতা কিছুই বুঝল না। বিরক্ত হয়ে বলল, শুধু শুধু হাসো কেন? রসের কথায় হাসি? হাসি বন্ধ করে ঘরের কাজ শেষ করো। সাহেবের ঘুম ভাঙলে কোয়েন, ময়নার মা একখানা ভালো শাড়ি চাইছে, চিকন সুতো টাঙ্গাইলের শাড়ি। শাড়ি কী জন্যে? বুড়ো বয়সে সুন্দর বউ পাইছে সেই কারণে। কইয়েন, কইলেই দিব। হি হি। আবার কেন হাসছ? আমার হাসির রোগ আছে। আপনার সাহেব এই রোগের কথা জানে। এই রোগের কোনো চিকিৎসা নাই। হি হি। আমি বেনুকে বললাম, মেয়েটা খারাপ, দুলাভাইকে বলে মেয়েটাকে ছাড়িয়ে দে। বিনু অবাক হয়ে বলল, খারাপ মানে? কি খারাপ? তুই বুঝবি না, মেয়েটাকে ছাড়িয়ে দে। দুলাভাই বিনুর কথা কানেই তুলো না। গম্ভীর গলায় বললেন, ফালতু কথা আমার সঙ্গে একেবারেই বলবে না। কাজের লোক কি পাওয়া যায়? ভালো কাজকর্ম করছে, শাড়ি দেবো কেন শুধু শুধু? শাড়ি চেয়েছে, একটা শাড়ি দিলেই তো হয়। বিয়ে শাদী উপলক্ষে এরও তো 2-একটা শাড়ি আশা করতেই পারে, এর মধ্যে অন্যায় তো কিছু নেই। পরের দিনই ময়নার মার জন্য শাড়ি চলে এলো, টাঙ্গাইলের চিকন পাড় শাড়ি। বিনু গম্ভীর গলায় বলল, কত দাম নিল? তা দিয়ে তোমার দরকার কি? টাকা পয়সা কোনো ব্যাপারে তুমি থাকবে না, বুঝলে? মেয়ে ছেলেদের টাকা পয়সা নিয়ে কথাবার্তা আমি পছন্দ করি না। মেয়ে ছেলে থাকবে মেয়ে ছেলের মতো। ময়নার মা শাড়ি পেয়ে খুশি হলো কিনা বোঝা গেল না। সে খুব গা দুলিয়ে দুলিয়ে হাসতে লাগলো। বিনু বলল, হাসো কেন? খুশি হয়ে হাসি, শাড়ি পাইছি এই জন্যই হাসি। হি হি। এরকম হাসলে আমার বাসায় কাজ করতে পারবে না। ও মা, এটা কেমন কথা? ময়নার মার তীক্ষ্ণ হাসি আমাদের বেশি দিন সহ্য করতে হলো না। এই বাড়ি ছেড়ে দিয়ে আমরা নতুন একটা বাড়িতে গেলাম। বাড়ি বদলে পর্বটি সমাধান হলো খুব গোপনে। দুলাভাই বললেন, বাড়ি বদলের ব্যাপারটা ময়নার মাকে জানিয়ে কাজ নেই। বিনু অবাক হয়ে বলল, জানালে অসুবিধা কি? বেটি মহারামি, জানলে ওইখানে গিয়ে উপস্থিত হবে। উপস্থিত হলে অসুবিধা কি? আরে কি শুধুই মুখের উপর কথা, বললাম জানাবে না, ফুরিয়ে গেল। হ্যান ত্যান 100 কথা দরকার কি? এক রাতে ময়নার মাকে কিছু না জানিয়ে এবং বাড়িওয়ালা 2 মাসে ভাড়া না দিয়ে আমরা নতুন বাসায় চলে গেলাম। নতুন বাসাটি আগেটির চেয়ে বড়, 2টি বাথরুম, সামনে পিছনে বারান্দা। বিনুর আনন্দের কোনো সীমা রইল না। তার অবশ্যই স্বাস্থ্য খারাপ হতে শুরু করেছে, চোখের কোণে কালি পড়ছে, মুখখানি শুকিয়ে এতটুকু, পেট বড় হওয়া শুরু করেছে। তবু এই অবস্থাতেও সে বাড়ি গুছিয়ে রাখার জন্যে সারাদিন পরিশ্রম করে, সাবান পানি দিয়ে মেজে ধোয়, রান্নাবান্না করে, কারণ এখন আমাদের কোনো কাজের লোক নেই। যে কোনো কারণেই হোক দুলাভাইয়ের মেজাজ এখন খুব খারাপ। রোজ রাতে কর্কশ গলায় ঝগড়া করেন। সেসব ঝগড়ার কোনো আগামাথা নেই। দুলাভাই নিজেই একতরফা চেঁচিয়ে যান। বিনুর একটি কথাও শোনা যায় না। একসময় সে ফুসফুস করে কাঁদে, তখন একটি চড়ে শব্দ পাওয়া যায়। সেই সঙ্গে দুলাভাইয়ের ক্রুদ্ধ গলা, কতবার বলেছি কাঁদবি না, তুই করে বলছো কেন? শাট আপ, বেরিয়ে যা বাড়ি থেকে। তুই তুই করে বলছো কেন? যা, বেরিয়ে যা, ছোট লোকের দল, বিদায় হ। আমার ঘরটা দুলাভাইয়ের ঘরের পাশেই। সব কিছু শুনেও না শোনা ভান করে থাকি। রাত বাড়তে থাকে। এক সময় পাশের ঘর থেকে আর কোনো সাড়া শব্দ আসে না।
ঝগড়া মিটমাট হয়ে যায় বোধ হয়। গভীর রাতে বিনু এসে দরজা ধাক্কা দেয়, ফিসফিস করে বলে, ঘুমিয়ে পড়েছিস? না, কেন? তোর দুলাভাইকে একটা সিগারেট এনে দে না। আমি দরজা খুলি। বিনু আলোতে আসে না। ঘোমটা দিয়ে তার বা গাল আড়াল করে রাখতে চায়। আমি হালকা গলায় বললি, আবার মেরেছে? বিনু সহজ স্বরে বলে, না। মারবে কেন শুধু শুধু? গাল ঢেকে রেখেছিস কেন? এমনি। শ্রাবণ মাসের আকাশে বিদ্যুৎ চমকায়, টিপটিপ করে বৃষ্টি পড়ে। আমি সিগারেট আনতে যাই। কোনো কোনো রাতে ঘরে ফিরে আসতে ইচ্ছে করে না, ইচ্ছে করে হাঁটতেই থাকি। কিন্তু তখন মনে হয় বিনু দরজা ধরে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আমার জন্যে। তার কোথাও যাবার জায়গা নেই। আমি ফিরে আসি। বিনু উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করে, সিগারেট ভিজে যায়নি তো? আমি গাঢ় স্বরে বলি, আমি ভিজেছি, সিগারেট ভিজেনি। বিনু হাসে। বড় ভালো লাগে এই বোকা মেয়েটার হাসি। এতক্ষণ আপনারা শুনলেন হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প জীবনযাপন। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ভালো থাকুন।